আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি নাবিলা হাসান। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দাম। ভরা মৌসুমেও অস্থির প্রধান খাদ্যশস্যের বাজার। একটি নিত্যপণ্যের দাম কমলে বাড়ে বেশ কয়েকটির। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ চাল কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে 30 থেকে 40 টাকায় মিলছে প্রায় সব ধরনের সবজি। কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির বাড়তি দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হবার কথা বলছে ক্রেতা বিক্রেতারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে কাজে আসছে না কোনো কিছুই। 1 মাস ধরে দাম বেড়েই চলেছে দেশের প্রধান খাদ্যশস্যের। কেজিতে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তাই অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। গরিব মানুষ তো খাইতে পারতেছেন না। আমার কাজের বুয়া মনে করেন সে আমার থেকে 5,000 টাকা বেতন পায়, সে চাল কিনলে বাসা ভাড়া দিলে তার তো কিছু থাকে না। এখন আমাদের চাওয়া যে চাউলের বাজারটার দিকে একটু নজর দেয়, আর এই চাউলের বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, আমরা চাই সিন্ডিকেট ভাঙে যেন চাউলের বাজারে চাউলটার দামটা যেন কমানো হয়। সরকারের ব্যবস্থাটা উচিত, কারণ আপনার এই ভরা মৌসুমে নতুন নাজি সালের দাম থাকবে আপনার ওই 1900-2000 টাকা। এখন ওই চাল আমাদের বিক্রি করতে আছে 2200-2250 টাকা, ভালো ব্র্যান্ডের চালগুলো। তবে স্বস্তি আছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 40 টাকা দরে। আলু ও পেঁয়াজের দামও কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। আজকে তো দেখলাম ভালোই, শসার দাম 50 টাকা, অন্য সময় তো 80 টাকা চায়। টমেটোর দামও কম আছে। আমদানি বেশির কারণেই তো দাম এখন কম। আমদানি কম হইলে তো দাম একটু বাড়তে থাকতো। এখন শীতের তুলনা শেষ সময় হিসাবে আমদানি অনেক বেশি। আমি পেঁয়াজ কিনলাম 50 করে, নতুন যে পেঁয়াজটা, আলু কিনলাম 30 করে। বাজারে গেল সপ্তাহের 360 টাকার সোনালী মুরগি 330 টাকা আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজিতে। মাঝখান দিয়ে আপনার ডিসেম্বরের দিকে 350 পর্যন্ত হয়ে গেছিল। ডিসেম্বরের লাস্ট দিকে একটু চাপ বেশি ছিল, অনুষ্ঠান বেশি হলে মুরগির শর্ট পড়ে গেলে একটু দাম বেড়ে যায়। তবে সব ধরনের মাছ ও খাসির গোশতের দামও বেড়েছে বাজারে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থায় স্থিতিশীল, এমনটি জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। কিছু রিপোর্ট পাওয়া গেছে, সেই অনুযায়ী চিকিৎসার ধরন পরিবর্তন করে চিকিৎসা সেবা চলছে বলেও জানান তিনি। আর সফর সঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। চিকিৎসার আপডেট নিয়ে রিপোর্ট করছেন ময়দুর রহমান রুবেল। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে ভর্তির পর যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছিল, পাওয়া গেছে তার আংশিক টেস্ট রিপোর্ট। সেই অনুযায়ী চলছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা। পূর্বের মতোই চলছে, ডাক্তার সাহেবরা দেখতেছেন, চিকিৎসার মধ্যে কিছু পরিবর্তন করতেছে, ওনার অবস্থা স্থিতিশীলই আছে। ছুটি কাটিয়ে অধ্যাপক পেট্রিক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও একাধিক ডাক্তার, এমনটাই জানিয়েছেন সফরে থাকা খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। কিছু রিপোর্ট পাওয়া গেছে, কিছু নতুন ডাক্তাররা আসছে, দেখছে, ওনারাও চাইছে আরো রিপোর্ট। ওনার মূল চিকিৎসাটা হলো লিভার, ওইটাকে সামনে রেখে বাকি যত ডাক্তার দরকার সাপোর্ট, ওই সাপোর্টগুলি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে বেগম জিয়ার। হ্যাঁ, সেই অবস্থা ভালো। গতকালকে রাতে বাসা থেকে খাবার এসছে, নাতিনরা আসছে, এরপরে ভাবিরা আসছিল, 2 ভাবিরাই ছিল, আরেক সাহেব ছিলেন, সকাল থেকে উনি আসেন। মানসিকভাবে খুব চাঙ্গা, মানে খুব হাসি, রিল্যাক্স মুড যেটাকে বলা হয়। দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ময়দুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ ফাহমিদা। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের বেসরকারি হাসপাতাল, সর্ববৃহৎ হাসপাতাল লন্ডন ক্লিনিকে। সেখানে তার স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, লিভার, কিডনি সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এমনটি আমাদেরকে গতকাল জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন।
এবং এর পাশাপাশি আমরা আজকে যেটি জানতে পেরেছি বিএনপির বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ফলাফল আজকে হাতে পাওয়ার কথা রয়েছে ডাক্তারদের। আপনারা জানেন যে প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে, যিনি বিশেষজ্ঞ চিকিৎসক, তার তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার এসব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং তিনি আজকে অনেকগুলো রিপোর্ট পাবেন এবং তার এসব রিপোর্টের উপর ভিত্তি করেই মূলত খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কি ধরনের হতে পারে এবং কোন কোন ডাক্তারের কোন কোন বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হতে পারে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে, এমন একটি কথা জানিয়েছে বিএনপির একটি বিশ্বস্ত সূত্র। এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে লন্ডন ক্লিনিক যেন হয়ে উঠেছে জিয়া পরিবারের একটা মিলন মেলা। কারণ দীর্ঘ প্রায় 7 বছর পর বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবারের সাথে দেখা হয়েছে বেগম জিয়ার, এবং সেখানে এখন তারেক রহমানের পরিবার সাথে আরাফাত রহমান কুকুর পরিবার সকলে মিলেমিশে থাকছেন। কারণ যে ভিআইপি সুইটে থাকছেন সেটি অনেক বড় এবং সেখানে পরিবারের সদস্যরাও থাকছেন, বিশেষ করে নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কুকুর 2 মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান, তারা সকলের সাথে মোটামুটি পারিবারিক পরিবেশে সময় কাটাচ্ছেন বেগম জিয়া। পাশাপাশি চলছে চিকিৎসা এবং আজকে যদি রিপোর্ট পাওয়া যায় তাহলে হয়তোবা চিকিৎসার পরবর্তী ধাপ, অর্থাৎ কোন কোন ডাক্তারের অধীনে তিনি চিকিৎসা নেবেন, সেসব বিষয় জানা যাবে। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ আপডেট। ফামিদা। জি স্যার, ধন্যবাদ আপনাকে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের পদে কাকে দায়িত্ব দেওয়া যায় এর জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করছে প্রধানমন্ত্রী দফতর। শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে পদত্যাগ করতে হতে পারে। তবে সোমবার যুক্তরাজ্যের মন্ত্রীদের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান টিউলিপ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে হয় এই কর্মসূচি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেন, 24-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচারের বিষয়টি দেখতে চায় মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা সহ 7 দফার ঘোষণাপত্রের সমর্থনে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ভোলা শহরে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিস আলম। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্র কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। জুলাই ঘোষণাপত্রের সমর্থনে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হয় জনসংযোগ। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আলম মিতুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জনসমর্থন আদায়ে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে কার্যক্রম শুরু করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শরীফ ওসমান হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী খালিদ সাইফুল্লাহ, রাইয়ান বিন কামাল ও আরিফা আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে দুই সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক সহ অনেকেই উপস্থিত ছিলেন। রিকশাওয়ালা থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা পর্যন্ত সবাই এই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। এই ইতিহাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছে সেটার দালিলি রূপ হিসেবে ইতিহাসে থাকাটা জরুরি বলে সবাই মনে করছে। সৈয়দ মাহমুদ, RTV। দেশে নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চার প্রয়োজন বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের নিয়ে কাজ করবে বিএনপি। আর জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি বলেও দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিকরণ তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর বিএনপির আওতাধীন ২৬টি সাংগঠনিক থানা এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে তরুণদের নিয়ে কাজ করতে চান। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। এই ক্রিয়ান্বয়ন তার একটা বড় উদাহরণ। এদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির লিয়াজু কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, তাদের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব তৈরি হয়নি। দূরত্বের কিছু নাই, তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা আশা করব যে এরকম কথা কেউ না বলুক। ১৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির বেশ কয়েকজন নেতাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিরাজনীতিকরণ অথবা -2 ফর্মুলা কারো কারো মন গড়া চিন্তা, এমন চিন্তা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয় বাংলাদেশ এবং বিএনপি এক জায়গায় দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন আমির খসরু। খান আলামিন, RTV, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এখনও গণ অভ্যুত্থানে নিহত ৬টি লাশ বেওয়ারিশ অবস্থায় রয়ে গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এখন পর্যন্ত লাশগুলো শনাক্তকরণ সম্ভব না হয় ময়নাতদন্ত শেষে লাশগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে। দুপুরে বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সিক মর্গে গিয়ে লাশগুলো পরিদর্শন শেষে এ তথ্য জানান। বলেন, কারো স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং 016213241887 নম্বরে যোগাযোগের অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান। এবার নিচ্ছি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। আবাসনের নামে শত শত একর জমি দখলের অভিযোগ মধু সিটির বিরুদ্ধে। নিঃস্ব কেরানীগঞ্জের মানুষ কথা বলতে ভয় পায় ভুক্তভোগীরা। এবং ভাঙা যশোর বেনাপোল সড়ক 4 লেন না হওয়ায় পদ্মা সেতুর পুরো সুফল পাচ্ছে না 10 জেলার মানুষ। যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবাসনের নামে প্রায় 16 বছর ধরে শত শত একর জমি ভরাট ও দখল করে চলছে মধু সিটি, যাদের কারণে জমি হারিয়ে নিঃস্ব কেরানীগঞ্জ সহ আশপাশ এলাকার মানুষ। প্রতিবাদ দূরের কথা, মধু সিটির বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না ভুক্তভোগীরা। রাজউক ও জেলা প্রশাসন জানায়, অবৈধ হাউজিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আবাসন প্রতিষ্ঠানে অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের শেষ পর্ব ছবি তুলেছেন জহিরুল ইসলাম। কেরানীগঞ্জের এসব এলাকা একসময় ছিল কৃষি জমি আর জলাভূমি। বসিলা ব্রিজ হওয়ার পর থেকে সেখানে শুরু হয় দখল আর জলাভূমি ভরাট। কেরানীগঞ্জের 12টি ইউনিয়নে ছোট বড় প্রায় 80টির মতো আবাসন প্রকল্প গড়ে উঠেছে। রাজুকের তথ্য মতে যার একটিরও অনুমোদন নেই।
2022 সালে 16টি আবাসন প্রতিষ্ঠানের কাজ বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে চিঠি দেয় রাজুক। সেই চিঠির 3 বছর পর কেরানীগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায় জমি ও জলাশয় ভরাট চলছে আগের মতোই। মাইলের পর মাইল শুধু মধু সিটির সাইনবোর্ড। লাডি যার মাটি তার এটি মুরব্বীরা কইতো জাল লাডি তার মাটি। দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড গেড়ে দিয়ে দিল, শেষ। আর তো কি কথা করার মতো শক্তি নেই। একটা সাইনবোর্ডে কিন্তু কেউ ধরে নেই, হচ্ছে না লোক আছে ওরা ওই যে মাসে মাসে 5,000, 10,000, 15,000 টাকা বেতনে চাকরি করে। এলাকাবাসীর অভিযোগ, জোর করে জমি দখল নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয় মধু সিটির কর্মীরা। বাদ যায়নি বীর মুক্তিযোদ্ধারাও। প্রতিটা জমির এই পাশ চারপাশেই সাইনবোর্ড দিয়ে তার দখলবাজি। মধু সিটি আমাদের জমি ভরাট করে ফেলছে, প্রতিবাদ করতে গিয়ে আমাদের মামলা দিয়েছে। শুধু মধু সিটি নয়, পাশের মিলেনিয়াম সিটির পুরোটাই গড়ে উঠেছে বিল ভরাট করে। পুরো বিলই এখন বালুর নিচে। যে সঙ্গে সরকারি নির্বাচন এলো না, হ্যাঁ, সেই সঙ্গে রাত্রিতে বসে দিচ্ছে রাত্রে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মধু সিটি ও মিলেনিয়াম সিটির কাউকেই পাওয়া যায়নি। রাজুকের দাবি, অবৈধ আবাসনের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। এই ধরনের যে অবৈধ কার্যক্রম হচ্ছে, এটা কিন্তু আমাদের নিয়মিত পরিদর্শন টিম আছে, তারা তদারকি করে। যখনই আমাদের নজরে আসে সেখানে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হয়। যেমন মিলেনিয়াম সিটি, তার যে নিবন্ধন ছিল, তাদের এই অবৈধ কার্যক্রমের জন্য কিন্তু আমাদের নিবন্ধন আমরা বাতিল করেছি এবং সেখানে কিন্তু উচ্ছেদ কার্যক্রমও করা হয়েছে। মধু সিটিকে আমরা 3 বার উচ্ছেদ করেছি এবং আর্থিক জরিমানা সেখানে করা হয়েছে। সরকারি খাস জমি, নদীর জমি উদ্ধারে যৌথ অভিযানের পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট সমস্ত দপ্তর নিয়ে আমরা ড্রাফট আপনার খালের কর্ম পরিকল্পনা তৈরি করতেছি। খালের এই যে মেগা কর্ম পরিকল্পনা, এটা তৈরি করে সরকারের কাছে সাবমিট করব এবং সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হবে। তো সেক্ষেত্রে যেখানে যেটা পড়বে সেই অনুযায়ী সেটার ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে গড়ে ওঠা অবৈধ আবাসিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দীপ্তিচন্দ্র পাল, RTV, ঢাকা। ভাঙা যশোর বেনাপোল সড়কে 4 লেনের কাজ শেষ না হওয়ায় পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতুর পুরো সুফল পাচ্ছে না দক্ষিণের অন্তত 10 জেলার মানুষ। স্থানীয়রা জানায় এই সড়কে ভারী যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে। এতে প্রায় যানজট সৃষ্টি হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই জেলা প্রশাসকের কাছে প্রকল্পের নথিপত্র পাঠানো হবে। বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে রাজধানীর গুলশান লেক পার্কে চীনা নববর্ষ উৎসব মন্দির মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনীতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর আগে ড্রাগন নাচ, অ্যাক্রোব্যাটিক সহ চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পারফরমেন্স প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চীনা দূতাবাস এবং চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন, আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এমবেসির সঙ্গে কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শ্রীমঙ্গলে 3,15,00,000 টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন গ্রাহকদের টাকার চেক হস্তান্তর করেন। এই সময় তিনি বলেন, দেশে জীবন বীমা অপার সম্ভাবনা রয়েছে। গ্রাহকের বীমা দাবি যত দ্রুত পরিশোধ করবে, বীমার প্রতি মানুষের আগ্রহ তত বাড়বে। কোম্পানি ডিবিপি মোহাম্মদ আন্নাস মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এরিয়া প্রধান মাফিজুল ইসলাম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।